মা, ও মা, এই টিভিটা চলছে না কেন? সেই তখন থেকে টিভি আর রিমোট দুটোকে চড় থাপ্পড় মেরেই যাচ্ছি, কিন্তু টিভিতে কিছুতেই চ্যানেল আসছে না। এরকম তো হওয়ার কথা নয়। সিরিয়ালটা এতক্ষণে শুরু হয়ে গেছে। দূর বাবা, একটু শান্তিতে সিরিয়ালও দেখতে পারবো না। আরে বৌমা, তুমি টিভিটাকে শুধু শুধু মারছো। এই টিভি তো চলে না। টিভিটা শুধু দেখানোর জন্যই রাখা হয়েছে। তুমি যদি সিরিয়াল দেখতে চাও তাহলে আমার সঙ্গে চলো। এই বলে অপর্ণা দেবী তার বৌমাকে নিয়ে ব্যালকনির সামনে গিয়ে দাঁড়ায়। দীপা দেখে তাদের প্রতিবেশীর বাড়িতে সিরিয়াল চলছে, কিন্তু ব্যালকনি থেকে এভাবে সিরিয়াল দেখতে দীপার একটুও ভালো লাগে না, কারণ দীপা ছোট থেকেই বড় স্ক্রিনে টিভি দেখতে অভ্যস্ত ছিল। মা, আপনি কি প্রতিবেশীর বাড়িতে টিভি দেখার কথা বলছেন? কিন্তু এইটুকু টিভিতে এত দূর থেকে তো ঠিকমতো কিছু দেখাই যাচ্ছে না। আমি আমাদের ঘরের টিভিতেই সিরিয়াল দেখতে চাই। আরে চাইলেই তো হবে না। আমি কিন্তু সিরিয়াল দেখতে অনেক ভালোবাসি বলে সারা দিন সিরিয়াল দেখতাম। তারপর তোমার শ্বশুরমশাই টিভির লাইনটা কেটে দিয়েছে। তোমার শ্বশুরমশাই কিছুতেই টিভিটা সারাবে না, তাই বলেও কোনো লাভ নেই। যদি সিরিয়াল দেখার ইচ্ছা হয় তবে এই ব্যালকনি থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিরিয়াল দেখতে হবে। শাশুড়ি মায়ের কথা শুনে দীপার আর কিছু করার থাকে না। দীপা ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিরিয়াল দেখতে থাকে। এদিকে সিরিয়াল দেখতে দেখতে দীপার সময়ের কোনো খেয়াল থাকে না, তাই সে রান্নাবান্না করতেই ভুলে যায়। দুপুরে খাওয়ার সময়, কি ব্যাপার, আজকে রান্নায় মুড়ি আর জল কেন? তোমরা রান্নাবান্না কিছু করোনি? বৌমা, তুমি সারাদিন কি করছিলে? তুমি তো শুনেছি খুব ভালো রান্নাবান্না করতে পারো। আজকে তো তোমার প্রথম রান্নার দিন ছিল, তুমি কি কোনো কিছুই রান্নাবান্না করোনি? আসলে বাবা, আমার একদম খেয়াল নেই। তাছাড়া মায়ের আর আমার দুজনেরই পেটটা একটু খারাপ, তাই ভাবলাম আজকে শুধু জলমুড়ি খেয়ে নেব। আপনিও আজকে জলমুড়ি খেয়ে নিন, কালকে না হয় ভালো ভালো রান্না করে দেব। তোমরা দুই শাশুড়ি বৌমাতে কি ভেবেছো? আমাকে বোকা বানাবে? বাজার করতে যাওয়ার সময় দেখেছি তোমরা দুজন ব্যালকনিতে দাঁড়িয়ে আমাদের প্রতিবেশীর বাড়িতে টিভি দেখছিলে। আমি যে জন্য টিভির লাইনটা কেটে দিয়েছিলাম, তোমরা যদি তাই করতে থাকো তাহলে সংসার চলবে কি করে? আমিও তো ভাবলাম আজকে ছুটির দিনে ভালো মন্দ খাওয়া দাওয়া করবো। মা তো সিরিয়াল দেখা চক্করে পড়ে আমাদের তো খেতেই দিত না। বিয়ে করার পর বউও দেখছি মায়ের মতো সিরিয়াল দেখে, তাহলে আমরা কি না খেয়ে থাকবো? ধুর, ভালো লাগে না। কি করব বাবা, আমরা একটু সিরিয়াল দেখতে ভালোবাসি, তাই রান্নাটাই শুধু করতে ভুলে গেছি। বাকি সংসারের সমস্ত কাজকর্মই তো করেছি। আমরা একটু সিরিয়াল দেখলেও আপনাদের এত আপত্তি? শোনো, তোমাদের সিরিয়াল দেখা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সংসারের রান্নাবান্নাগুলো তো ঠিক মতো করবে। তা না হলে তো আমরা না খেয়ে মারা যাব। আমি মুড়ি জল খেতে পারবো না, আমি রেস্টুরেন্ট থেকে খেয়ে নেব। এই বলে জগদীশবাবু এবং আশিস সেখান থেকে চলে যায়। পরের দিন দীপা এবং তার শাশুড়িমা যখন ব্যালকনিতে দাঁড়িয়ে প্রতিবেশীর বাড়ি থেকে টিভি দেখতে শুরু করে তখন, মা, আমাদের প্রতিবেশীদের টিভিটা না ঠিক জায়গায় রাখা নেই। আমার মনে হয় আরেকটু সামনের দিকে এগিয়ে আনলে দেখতে বেশি সুবিধা হবে। আমাদের কি ওদের বাড়িতে গিয়ে টিভিটা একবার সরিয়ে দেওয়া উচিত? দীপার কথা শুনে অপর্ণা দেবীও সায় দেয়। তাই কিছুক্ষণের মধ্যেই দীপা এবং তার শাশুড়িমা তাদের প্রতিবেশী মালতী দেবীর বাড়িতে চলে যায়। মাসিমা, আমরা কিন্তু খুব জরুরি দরকারে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আসলে আমার মামা একজন জ্যোতিষী। কালকেই আমার মামার সঙ্গে কথা হচ্ছিল যে টিভি নাকি পূর্ব দিকে রাখতে নেই, পশ্চিম দিকে জানালার সামনে রাখতে হয়, তাহলে সংসারে সুখের আগমন হয়। ও মা, তাই নাকি? কই, আমি তো এরকম কথা আগে কখনো শুনিনি। আমাদের টিভিটা অবশ্য পূর্ব দিকেই রাখা আছে। তুমি যখন বলছো তাহলে এক কাজ করি, টিভিটা না হয় পশ্চিম দিকে জানালাতেই রেখে দিই। যেহেতু মালতী দেবী খুবই ধার্মিক ছিল, তাই সে দীপার কথা শুনে তাদের বড় স্ক্রিনের টিভিটা পশ্চিম দিকে জানালার সামনে নিয়ে গিয়ে রেখে দেয়, যার ফলে দীপা এবং অপর্ণা দেবীর সিরিয়াল দেখতে আর কোনো রকম অসুবিধা হয় না। তারা নিজেদের ব্যালকনিতে গিয়ে খুব আরাম করে টিভি দেখতে থাকে। কিন্তু অন্যদিকে মালতী দেবীর মেয়ে টিনা বলে, কি ব্যাপার বলো তো মা, তুমি হঠাৎ করে টিভিটা এরকম সরিয়ে জানালার দিকে রাখলে কেন? জানালার সামনে কেউ এভাবে টিভি রেখে দেয় নাকি? আমাদের তো সিরিয়াল দেখতে অসুবিধা হবে। ওরে না রে, আমাদের পাশের বাড়ির নতুন বৌমা বলল জ্যোতিষী নাকি বলেছে পশ্চিম দিকে জানালার সামনে টিভি রাখলে বাড়িতে সুখ শান্তি বজায় থাকে। তুমিও না মা, এসব ভুলভাল কথাই বিশ্বাস করো। অন্যদিকে দীপা এবং অপর্ণা দেবী দুজনেই ব্যালকনিতে বসে বসে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে সিরিয়াল দেখতে থাকে।
কিন্তু দীপা যেহেতু এখন সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাবান্না করার পর সিরিয়াল দেখতে বসে পড়ে, তাই দুপুরবেলা খাবার খাওয়ার সময় খাবার একেবারেই ঠান্ডা হয়ে যায়। তাই বাড়িতে প্রত্যেক দিনই খাওয়া দাওয়া নিয়ে ঝগড়া ঝামেলার সৃষ্টি হয়। দীপা, তুমি তো সারাদিন সিরিয়াল দেখো, আর সেই কোন সকালবেলা উঠে রান্না বান্না করে রাখো। অন্তত খাবারগুলো একটু গরম করে তো দিতে পারো। অফিস থেকে এসে এরকম ঠান্ডা খাবার দাবার খেতে একটু ভালো লাগে না। তোমাদের যেন কিছু করে মনই ভরে না। রান্না করে দিয়েছি, আবার খাবারটা গরম করে দেব কেন? বাড়িতে তো মাইক্রো ওভেন আছে। অফিস থেকে এসে ওই প্লেটটা একটু মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিলেই তো হয়, তাহলেই তো খাবারটা গরম হয়ে যাবে। যত সব। আমাদের কলিগরা বাড়ি ফিরলে তাদের বউরা তাদেরকে নতুন ভাত তরকারি রান্না করে দেয়, আর তোমার নতুন ভাত তরকারি রান্না করে তো দূরে থাক, ঠান্ডা খাবার খাওয়াচ্ছ। তুমি কি আমাকে সিরিয়াল দেখার জন্য বিয়ে করেছো? এই শোনো, মেলা ফ্যানোজ ফ্যানোজ করো না তো। তোমার সাথে কথা বলতে গিয়ে আমার হিরোর সিনটাই মিস হয়ে গেল। তাছাড়া অন্য কারোর বউয়ের সঙ্গে আমার একদম তুলনা করবে না। আমি তোমার জন্য কত সকালবেলা উঠে রান্না বান্না করি, তোমার কোনো ধারণা আছে? তুমি তো দেখছি বৌমাকে নিজের ধলে ভিড়িয়ে ফেলেছো। কোথায় শাশুড়ি হিসেবে তোমার বৌমাকে সংসারের কাজকর্ম করার জন্য তো হুকুম দেওয়া দরকার, তা না হলে নিজেও তো সংসারের কাজ করা দরকার। কিন্তু তুমি তো কিছুই করো না, উল্টে বৌমাকেও শিখে দিয়েছো কি করে অলস হতে হয়। যত সব। আমি তো কালকেই তোমাকে বলে দিয়েছি, যতদিন না তুমি টিভিটা সারাবে ততদিন আমি সংসারের কোনো কাজ করতে পারবো না। তুমি আমার স্বামী হিসেবে আমার কোন কথাটা শুনেছো? শুধু টিভিটাই তো সারাতে বলেছিলাম, তাও করে দিতে পারোনি। তুমি আবার আশা করছো আমি তোমার সংসারের সমস্ত কাজকর্ম করব? আমার বয়েই গেছে। কিন্তু আমি যদি আবার টিভিটা সারিয়ে দিই, তুমি তো প্রত্যেকদিন ওই টিভিটা নিয়ে পড়ে থাকবে। তুমি সারাদিন টিভি দেখে দেখে আমাদের যে কারেন্ট বিল উঠিয়েছিলে, আমি আজও পর্যন্ত সেই টাকা লোন নিয়ে শোধ করছি। আমি টিভি ঠিক করবো না, বুঝেছো? এভাবেই বউ শাশুড়ির টিভি দেখা নিয়ে বাড়িতে একটা ঝামেলার সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে জগদীশবাবু মনে মনে ঠিক করে যে কোনোভাবেই হোক সে তার স্ত্রী এবং বৌমাকে সায়স্তা করবে, কিন্তু সে কোনো উপায় খুঁজে পায় না। দেখতে দেখতে এভাবে আরো 2-1 দিন কেটে যায়। একদিন রাত্রিবেলা ভীষণ ঝড় বৃষ্টি হওয়ায় বৃষ্টির ছাটে মালতী দেবীর টিভিটা ভিজে খারাপ হয়ে যায়। উফ মা, তোমাকে তো আগেই বলেছিলাম ওদের কথা শুনতে হবে না। নাও, এবার জানালার কাছে টিভি রেখে তোমার মঙ্গল হতে গিয়ে অমঙ্গল হয়ে গেল দেখছি। এবার টিভিটা না সারানো পর্যন্ত দেখা যাবে না তো। আমারই ভুল বুঝলি তো। আমার কালকে জানালাটা খুলে রাখা উচিত হয়নি। আমি যদি জানালাটা না খুলে রাখতাম তাহলে এরকম কিছু হতো না। কি আর করা যাবে, তাহলে টিভিটা না হয় সারাতে দিয়ে আয়। এই বলে মালতী দেবী তার জানালাটা বন্ধ করে পর্দা টেনে দেয়। কিছুক্ষণ পর অপর্ণা দেবী এবং দীপা যখন টিভি দেখার জন্য ব্যালকনিতে যায়, তখন জানালা বন্ধ থাকায় তারা টিভি দেখতে পায় না। তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকে, কিন্তু মালতী দেবী কিছুতেই জানালা খোলে না, যার ফলে দীপা এবং তার শাশুড়ি মায়ের সিরিয়াল দেখা হয় না। সেদিন রাগ করে দীপা কোনো রান্নাবান্নাও করে না। কিছুক্ষণ পর আশিস যখন অফিস থেকে বাড়িতে ফিরে আসে তখন, শোনো, আজকে আমি কিছু রান্নাবান্না করিনি। তুমি যদি আমার হাতে রান্নাবান্না খেতে চাও তাহলে আগে টিভিটা সারাও। আমার তোমার হাতে রান্না খাবার জন্য বইয়েই গেছে, তোমাকে রান্না করতে হবে না। এমনিও তো ওই আলু ভাজা, পটল ভাজা, ডিমের কারি ওসব আমার খেতে ভালো লাগে না, আমি বাইরে থেকে খেয়ে নেব। এই বলে আশিস অফিসের ব্যাগ রেখে আবার বেরিয়ে যায়। এদিকে জগদীশবাবুও বাড়িতে ফেরে না, যা দেখে দীপা এবং তার শাশুড়ি মা দুজনেই খুবই অবাক হয়। কি ব্যাপার বলো তো বৌমা, তোমার শ্বশুর মশাই আর আশিস দুজনে হঠাৎ করে এরকম ব্যবহার করছি কেন? ওসব বাদ দিন তো মা, চলুন দেখি প্রতিবেশীরা ওদের জানালা থেকে পর্দাটা সরিয়েছে কিনা, তাহলে অন্তত রাতে সিরিয়ালগুলো দেখতে পাবো। এই বলে দীপা এবং তার শাশুড়ি মা যখন ব্যালকনিতে যায়, তখন তারা আশিস এবং তার বাবাকে মালতী দেবী ও তার মেয়ে টিনার সঙ্গে বসে ডিনার করতে দেখে। তারা জানালার এত কাছে এসে বসে ডিনার করে যে সবকিছুই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাওয়া যায়, যা দেখে দীপা এবং তার শাশুড়ি মা ভীষণই আশ্চর্য হয়ে ওঠে। এমনকি পরের দিনও আশিস এবং তার বাবা বাড়িতে খাবারের নাম পর্যন্ত উচ্চারণ করে না। তারা আবার মালতী দেবীর বাড়িতে খাবার খেতে চলে যায়। এমনকি মাঝে মধ্যে মালতী দেবী এবং তার মেয়ে টিনা বাড়িতেই খাবার দিতে চলে আসে। মালতী, তুমি আবার কষ্ট করে আসতে গেলে কেন? আমি তো তোমার বাড়িতে যেতামই। এমনিও তোমার মতো অত ভালো রান্না কেউ করতেও পারে না। আজকে আপনার আসতে একটু লেট হয়ে গেল, তাই ভাবলাম গরম গরম খাবার আমি আপনার কাছে পৌঁছে দিই। এই নিন। আসলে আমি চাকরিটা পেয়ে গেছি, তাই আজকে আমি নিজে হাতে বিরিয়ানি রান্না করেছি। ভাবলাম তোমাকে প্রথমে খাওয়াই। বাবা,
তুমি আমাকে এত আদর যত্ন করে খাও যে লোকে দেখলে তোমাকে আমার বউ ভেবে ফেলবে। অপর্ণা দেবী এবং দীপা তাদের স্বামীদের প্রতিবেশীদের সঙ্গে এরকম মাখো মাখো ভাব দেখে বুঝতে পারে এবার তাদের সংসার প্রতিবেশীদের হাতে চলে যেতে পারে। এই ভেবে পরের দিনই অপর্ণা দেবী এবং দীপা দুজনে মিলে ফ্রাইড রাইস, মটন বিরিয়ানি, চিকেন কষা, মটন ডাকবাংলো এবং আরও ভালো ভালো খাবার দাবার রান্না করে। দেখো আশিস, আমি মানছি আমি খুব ভুল করে ফেলেছি, কিন্তু আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিনও রান্নাবান্নাকে অবহেলা করব না। তুমি যেরকম খেতে চাইবে আমি সেরকমই গরম গরম খাবার তোমাকে পরিবেশন করব। হ্যাঁ, আমিও আর সারাক্ষণ সিরিয়াল দেখব না। আশিসের বাবা, আমি বুঝতে পেরেছি আমার সিরিয়াল দেখার জন্যই তোমার লোন শোধ করতে এত কষ্ট হচ্ছে। এই নাও, তুমি আমার বিয়ের হারটা রাখো, এটা বিক্রি করে তুমি তোমার লোনের টাকা শোধ করে দিও। আরে না, তুমি তো আমার বউ। তুমি যদি সিরিয়াল দেখে বেশি কারেন্টের বিল উঠিয়ে থাকো তাহলে তো সেটা শোধ করার দায়িত্ব আমার। হ্যাঁ, আমি রাগের বছর তোমাকে অনেক কথা শুনিয়ে ফেলেছি, কিন্তু তার জন্য তোমার বিয়ের গহনা বিক্রি করার তো কোনো দরকার নেই। হ্যাঁ, তোমরা দুজনে যদি এরকম ভালো মন্দ রান্নাবান্না করতে থাকো তাহলে আমি কথা দিচ্ছি কিছুদিনের মধ্যেই আমি টিভিটা ছাড়িয়ে দেবো। তবে হ্যাঁ, আবার টিভি দেখতে গিয়ে কিন্তু রান্নাবান্না করতে ভুলে যেও না, তা না হলে আমরা কিন্তু এবার থেকে প্রতিবেশীদের বাড়িতেই থাকা শুরু করবো। এমন কথা শুনে দীপা এবং তার শাশুড়ি মা অত্যন্ত খুশি হয়। তারা কথা দেয় যে কখনো আর কোনো রকম ভুল করবে না। পরের দিন বাড়িতে টিভি সারানো হয়ে গেলেও দীপা এবং তার শাশুড়ি মা আগের মতো টিভি নিয়ে পাগলামি করে না। রুমকি ও জয় একে অপরকে পছন্দ করত। তারা দুজনে বিয়ে করবে বলে ঠিক করেছিল। জয়ের বাড়িতে তাদের সম্পর্কের ব্যাপারে সবাই জানলেও রুমকির বাড়িতে কেউ জানতো না, কারণ জয় বিয়ে করার জন্য রেডি ছিল। কিন্তু রুমকি তার কাছে আরো সময় চেয়েছিল, কারণ সে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছিল। মাঝে মধ্যেই রুমকি জয়কে ফোন করে ডাকতো। রুমকি ঘুরতে খুব ভালোবাসতো, যেমন সিনেমা দেখতে যাওয়া, পার্কে ঘুরতে যাওয়া তার খুব পছন্দ ছিল। কিন্তু জয় একটু অন্যরকমই ছিল, সে মান সম্মানের খুব ভয় করত। এমনই একদিন, বলো, কেমন চলছে তোমার পড়াশোনা? পরীক্ষা কবে? আর পড়াশোনা, যা গরম পড়েছে বাড়িতে থাকতে আর ইচ্ছাই করছে না। বললাম চলো কোথাও থেকে তুমি আর আমি ঘুরে আসি। এই গরমে কোথায় দার্জিলিং, সিমলা ঘুরতে যাব তা নয়, তোমার তো শুধু কাজ আর কাজ। কাজের জন্য নয় পাগলি, এখনো তো আমাদের বিয়ে হয়নি। এখন কি ঘুরতে যাওয়াটা ঠিক হবে আমাদের? পাগল, সবাই কি ভাববে বলো তো? বিয়েটা হয়ে যাক, তারপর যেখানে বলবে সেখানে নিয়ে যাব। আর তাছাড়া তোমার বাড়ি থেকে কখনোই অ্যালাউ করবে না, বুঝেছো? আর তুমি বাড়িতে কি বা বলবে শুনি? বাড়িতে তো আমাদের রিলেশনশিপের ব্যাপারে এখনো জানতেই পারলো না। সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। বন্ধুর বাড়িতে কয়েকদিনের জন্য থাকতে যাচ্ছি বললেই হবে। আমার বাড়িতে অত বেশি রেস্ট্রিকশন নেই। সবাই আমাকে বিশ্বাস করে, জানে যে আমি কোনো ভুল কাজ করব না। ওহ তাই? কিন্তু এটা তো ভুল কাজই। তোমার বাড়িতে যখন কোনো প্রবলেম নেই তখন আমাদের সম্পর্কের ব্যাপারে জানিয়ে দাও, আমরা বিয়ে করে তারপরে হানিমুনে যাব, কি আছে? হ্যাঁ আমি জানি, আমি তো জাস্ট ইয়ার্কি করছিলাম, দেখছিলাম তুমি কি বলো। আচ্ছা জয়, আমরা বিয়ের পর কোথায় হানিমুনে যাব বলো তো? কোথায় যাবে তুমি ঠিক করো, আমার কোনো প্রবলেম নেই। সত্যি? তাহলে আমরা ইটালির ভেনিসে যাব। আমার খুব ইচ্ছা ওখানে যাবার। এই যাবে তো বলো না? হ্যাঁ যাব, নিশ্চয়ই যাব। আমরা সবাই মিলে ফুল ফ্যামিলি তাহলে ভেনিসে যাব, খুব মজা হবে। কি ফুল ফ্যামিলি? তুমি কি পাগল হয়ে গেলে? হানিমুনে ফ্যামিলি যায় না, শুধু হাজবেন্ড আর ওয়াইফ যায়। আমি আর তুমি যাব, ব্যাস, আর কেউ না। আচ্ছা এসব ছাড়ো, আগে আমাকে শপিং করাবে চলো। কতদিন ধরে বলছি একটা বন্ধুর বিয়েতে যাব, একটা ভালো ড্রেস কিনে দাও। ওকে ওকে বাবা, চলো তবে। জয় রুমিকে নিয়ে শপিং করতে চলে যায়। দেখো কি কিনবে? এই লেহেঙ্গাটা দেখো, খুব সুন্দর লাগছে, তোমাকে পরলে খুব ভালো লাগবে। আর এই যে এই শাড়িটাও খুব ভালো, দেখো। ওদিকে কি দেখছো তুমি? এদিকে দেখো। না, আমি এসব লেহেঙ্গা অথবা শাড়ি কিনবো না। আমি ওই ওয়েস্টার্ন ড্রেসটা দেখো, ওটা খুব সুন্দর লাগছে তাই না? দেখি তো কত দাম, প্রাইসটা একটু বেশি। ওয়েস্টার্ন ড্রেস? তোমার বন্ধুর বিয়েতে ওয়েস্টার্ন ড্রেস নিয়ে কি করবে তুমি? বিয়েতে কেউ এসব পরে নাকি? কেউ পরে কিনা আমি দেখে কি করব? আমার চাই, আমি এটাই পরবো আমার বন্ধুর বিয়েতে, ব্যাস। এটা কিনে দাও আমাকে। আচ্ছা বাবা ঠিক আছে, নিয়ে নাও। রেগে যাচ্ছ কেন তুমি? এর সঙ্গে ম্যাচিং স্যান্ডেল আর জুয়েলারিও কিনে দাও, শুধু ড্রেস পরে যাব নাকি? রুমকির পছন্দ মতো জয় তাকে সবকিছুই কিনে দেয়। কয়েকদিন কেটে যায়।
একদিন জয় একটা বিজনেস মিটিং অ্যাটেন্ড করার জন্য একটা রেস্টুরেন্টে যায়। সে তার অন্যান্য কলিগদের জন্য বসে অপেক্ষা করছিল। তখন হঠাৎ করে সে রুমকির মতো একজনকে ওই রেস্টুরেন্টে অন্য একটা ছেলের সঙ্গে বসে থাকতে দেখে। ওটা রুম কি মনে হচ্ছে, পিছন ঘুরে আছে, মুখ না দেখে বুঝবোই বা কি করে। ওরকম সেম ড্রেস রুমকিকে সেদিন আগে কিনে দিয়েছিলাম তো, ওটা তো রুমকিই মনে হচ্ছে। একবার ওদিকে গিয়ে দেখি তো। জয় একটু এগিয়ে এসে দেখে যে ওটা সত্যি সত্যি রুমকি ছিল। ও বুঝলাম, আমাকে বলল বিয়ে বাড়ি যাচ্ছি, আমার কিনে দেওয়া দামি জামা জুতো পরে অন্য ছেলের সঙ্গে ডেটিং চলছে। জয় দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুমকিকে ফোন করে। রুমকির ফোনটা হাতেই ছিল, তবুও সে ইচ্ছা করেই ফোন ধরছিল না। জয়ও নাছর বান্দার মতো বারে বারে তাকে কল করেই যাচ্ছিল। শেষ পর্যন্ত রুমকি বিরক্ত হয়ে ফোনটা ধরে। হ্যালো, কি হয়েছেটা কি? এতবার ফোন করছো কেন? কি প্রবলেম তোমার? কোথায় আছো তুমি? হ্যাঁ, কি করছো? আরে আমি বিয়ে বাড়িতে এসেছি, আগেই তো বললাম। আত্মীয় স্বজন রিলেটিভ সবাই থাকবে, কল করতে পারবো না। তবুও বারবার কল করছো কেন আমাকে? ও আচ্ছা, সরি রুমকি, তুমি এনজয় করো ভালো করে। এই বলে জয় ফোনটা কেটে দিয়ে লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছিল। বলো। সরি, হ্যাঁ, কিছু মনে করো না। কে ছিল? এত রাগ? বাবা। আমার মা বাড়ি থেকে বের হলেই বারবার ফোন করে। আসলে তোমার সঙ্গে দেখা করতে এসেছি, মা জানে না তো, তাই। এসব শুনে জয় অনেক রেগে যায়, কিন্তু তবুও সে রুমকির সামনে আসে না। পরের দিন সে রুমকিকে ফোন করে ডাকে। বলো, কি হয়েছে? তোমার সঙ্গে একটা দরকারি কথা ছিল। আসলে আমি বিয়ে করার আগে হানিমুন ঘুরতে যেতে চাই, বলো তুমি রাজি কিনা। তুমি কবে বিয়ে করবে কোনো ঠিক নেই তো, সেই আশায় আমাদের ঘোরাও হচ্ছে না। চলো আগে বিদেশ ঘুরে আসি, তারপর 2-1 বছর পর না হয় বিয়ে করব। হ্যাঁ, আমি রাজি। সেদিন তো এটাই বলতে চাইছিলাম তোমাকে। দুনিয়া বদলেছে, এখন সবাই আগে হানিমুন করছে, বিয়ে হবে কিনা সেটা তো কেউ ভাবেই না। আমি তো জানতামই তুমি এটাই বলবে। কালকে তোমাকে অন্য ছেলের সঙ্গে রেস্টুরেন্টে দেখেই সেটা বুঝতে পেরেছিলাম। বিয়ের আগে হানিমুন, এটা আমি কোনোদিনও কল্পনা করিনি। তোমাকে আমার চেনা হয়ে গেল, আজ থেকে তোমার সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ। হ্যাঁ, যাও যাও, এমনিও রোহিতের সঙ্গে আমার গোয়া ঘুরতে যাওয়ার প্ল্যান হয়ে গেছে। জয় সেদিন রুমকির আসল রূপটা জানতে পেরেছিল। মনে মনে জয় খুব কষ্ট পেয়েছিল। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। একদিন, কিরে বাবা, তোর কি হয়েছে সেটা বলবি তো? রুমকির সঙ্গে তোর আসলে কি হয়েছিল? তোরা তো বিয়ে করবি বলেছিলি, বিয়ে নিয়ে এত প্ল্যান করলি, এমনকি হানিমুনে কোথায় যাবি সেটাও ঠিক করে ফেলেছিলি। তাহলে এত কিছুর পর কি হলো এখন তোদের? মা, এসব ছাড়ো, বাদ দাও। রুমকির নামও আমি শুনতে চাই না, আমি ওর মুখও দেখতে চাই না। ও এখন অন্য কারোর সঙ্গে হানিমুনে ঘুরতে গেছে, ফেসবুকে ফটো আপলোড করেছে। ওর নাম শুনতে চাস না যখন, তাহলে ওর খোঁজ খবর রাখাও বন্ধ করে দে। আমি বুঝতে পেরেছি রুমকি কেমন মেয়ে। বাবা, তুই মন খারাপ করিস না, দেখবি আমি তোর অনেক ভালো মেয়ের সঙ্গে বিয়ে দেব। আমি তোর বাবাকে বলছি, দাঁড়া, ভালো মেয়ের সন্ধান করতে বলছি। জয়ের বাবা মা জয়ের জন্য মেয়ে দেখতে শুরু করে। মেয়েদের প্রতি জয়ের বিশ্বাস অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। তাই জয় এবারে ঠিক করেছিল যে বিয়ে করার আগে মেয়েটা কেমন সেটা যাচাই করেই সে বিয়ে করবে। একদিন মিষ্টি নামে একটি মেয়েকে জয় তার বাবা মায়ের সঙ্গে দেখতে আসে। মিষ্টি দেখতে খুবই সুন্দর ছিল। জয়ের বাবা মা মেয়েটিকে খুব পছন্দ করেছিল। মেয়ে আমার খুব পছন্দ হয়েছে, তাহলে আর দেরি না করে বিয়ের ডেট ফাইনাল করা যাক নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, শুভ কাজে দেরি করতে নেই। দাঁড়াও মা, আমি আগে মিষ্টির সঙ্গে আলাদাভাবে কিছু কথা বলতে চাই। যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে তাহলে অনুমতি দিন। না না, কিসের প্রবলেম? মিষ্টি মা, যা জয়কে নিয়ে উপরের রুমে যা, কথা বলে আয়। মিষ্টি জয়কে উপরের ঘরে নিয়ে যায়। মিষ্টি খুব ভয় পাচ্ছিল যে জয় তাকে আলাদা কেন ডাকলো। জয়কে দেখে খুব গম্ভীর বলে মনে হচ্ছিল, যেন মনে হচ্ছিল কারোর উপর সে ভীষণ রেগে আছে। বসুন না, বসুন, আপনার কিছু জিজ্ঞাসা থাকলে আপনি করতে পারেন। হ্যাঁ, আপনার সঙ্গে একটা খুব দরকারি কথা আছে। আসলে আমার একটা ইচ্ছা আছে, আমার ওই ইচ্ছাটা যে পূরণ করতে পারবে আমি তার সঙ্গেই বিয়ে করব। মানে কিসের ইচ্ছা? আপনার কথা শুনে এটা কোনো ইচ্ছা নয়, বরং মনে হচ্ছে এটা কোনো শর্ত। কি ইচ্ছা আগে শুনি। হ্যাঁ বলছি, আমার ইচ্ছা হলো আমি বিয়ে করার আগে আমার উডবি ওয়াইফের সঙ্গে হানিমুন ট্রিপে ঘুরতে যেতে চাই, তাও আবার অনেক দূরে, মানে বিদেশে। আশা করছি তুমি রাজি হয়ে যাবে। স্টুপিড বয়, আপনি ভাবলেন কি করে? ছি,
আপনি আমার বাড়িতে এসে এরকম নোংরা একটা প্রস্তাব দিচ্ছেন? আপনাদের ছেলেদের প্রবলেমটা কি বলুন তো? সব সময় শুধু ভাবেন যে কিভাবে মেয়েদেরকে ধোকা দেওয়া যায়, তাই তো? বিয়ের আগে আমি বিদেশে কি আপনার সঙ্গে আমি কফি খেতেও যেতে পারবো না। কেন, তোমার প্রবলেম কিসের? আমরা তো বিয়ে করব, আর ঘুরতেই তো যাব, শুধু একা একা ঘুরতে যাওয়া যায় নাকি? অসম্ভব। আপনার মতো মেন্টালিটির ছেলেকে আমি কখনোই বিয়ে করতে পারবো না। চলে যান, চলে যান এখান থেকে। কেউ এতটা নির্লজ্জ কিভাবে হতে পারে? ছি। কিন্তু আমি যতদূর জানি মেয়েরা তো বিয়ের আগে হানিমুনে যেতে পছন্দ করে, তাই আমি ভাবলাম তুমিও হয়তো। দেখুন, সব মেয়েরা সমান নয়, আর আমি তো এরকম একদমই নই। আপনাকে দেখে খুব ভালো মনে হয়েছিল, কিন্তু আপনি এমন আমি ভাবতেও পারিনি। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। চলুন নিচে চলুন। জয় মিষ্টির এরকম ব্যবহারে খুব খুশি হয়। এই তো এতদিন পর আমার মনের মানুষ পেলাম। সরি মিষ্টি, আমি জাস্ট তোমাকে পরীক্ষা করছিলাম। আসলে আমার লাইফে এমন কিছু ঘটনা ঘটেছিল যার পর থেকে আমি মেয়েদের বিশ্বাস করতেই ভয় পেতাম। মানে কি ঘটেছিল? জয় তার জীবনের সবকিছুই মিষ্টির সঙ্গে শেয়ার করে। মিষ্টিরও জয়কে খুব ভালো লেগে যায়। তারা দুজনেই বিয়েতে রাজি হয়ে যায়। কয়েক মাসের মধ্যেই তাদের ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর তাহলে ম্যাডাম বলুন, বিয়ে তো হয়েই গেল, এবার কোথায় হানিমুনে যাবেন? কোথায় যাব? আমার না আন্দামানে যাওয়ার খুব ইচ্ছা। আন্দামানে যাবে? হ্যাঁ অবশ্যই, আমরা সবাই তাহলে আন্দামানেই যাব। সবাই বলতে কে কে? কেন, আমি, তুমি, তোমার বাবা মা, আমার বাবা মা, তোমার বোন, আমার ভাই, আমরা সবাই মিলে হানিমুনে ঘুরতে যাব। কি তোমার প্রবলেম নেই তো? না, প্রবলেম কিসের? আমি খুব খুশি। জয়, তুমি সত্যি খুব ভালো। আমি তোমাকে পেয়ে খুব খুশি। জয় তার ফুল ফ্যামিলিকে নিয়ে আন্দামানে ঘুরতে যায়। তারা সবাই মিলে একসাথে খুব খুব মজা করে।